দ্য ডিপ ডাইভে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বেশ জরুরি বিষয় নিয়ে কথা বলবো। একজনের অনুরোধ ছিল তার বাবা মায়ের জন্য মার্কিন ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে। মানে I-130 পিটিশন অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আসল ধাপ ঢাকার মার্কিন দূতাবাসে ইন্টারভিউ, সেটা এখনও বাকি। একদম ঠিক। এই পর্যায়টা বলা যেতে পারে ভিসা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। I-130 অ্যাপ্রুভাল তো সবে শুরু। হ্যাঁ। এরপর USCIS থেকে ফাইল ন্যাশনাল ভিসা সেন্টারে বা NVC-তে যায়। সব কাগজপত্র জমা দিয়ে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হতে হয়। এই পুরো পর্বটায় বেশ দীর্ঘ। ঠিক। রেডিটের একটা আলোচনায় দেখছিলাম অনেকেই এনভিসি পর্ব শেষ করে ইন্টারভিউর তারিখের জন্য প্রায় ১৬ থেকে ১৭ মাস বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। ১৭ মাস! তার মানে এই দীর্ঘ সময়ে প্রস্তুতির সামান্য একটা ভুলেও পুরো প্রক্রিয়াটা আরও পিছিয়ে যেতে পারে। যেতেই পারে। তাহলে চলু আমাদের আজকের আলোচনাটা এমনভাবে সাজাই যাতে পুরো প্রক্রিয়াটা পানির মতো সহজ মনে হয়। বিশেষ করে ইন্টারভিউর দিনটা যেন কোনো পরীক্ষা মনে না হয়, বরং একটা স্বাভাবিক কথোপকথন মনে হয়। অবশ্যই। তাহলে শুরুতেই এনভিসি পর্বটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, কেমন? হ্যাঁ, সেটাই ভালো হয়। পিটিশন অ্যাপ্রুভালের পর USCIS যখন কেসটা এনভিসিকে পাঠায়, তখন সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা ওয়েলকাম লেটার আসে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই ওয়েলকাম লেটার তো ইমেলে আসে, তাই না? হ্যাঁ, ইমেলেই আসে। এখন তো ফিশিং বা স্ক্যামের যুগ। অনেকেই হয়তো দ্বিধায় পড়েন যে এটা আসলে ইমেল কিনা। এটা চেনার কোনো সহজ উপায় আছে? এটা খুবই ভালো একটা প্রশ্ন, কারণ এই ভয়টা খুব বাস্তব। কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, ইমেল অ্যাড্রেসটা দেখতে হবে। সেটা অবশ্যই @state.gov দিয়ে শেষ হবে। আচ্ছা। দ্বিতীয়ত, এনভিসি কখনো পাসওয়ার্ড বা আপনার ব্যক্তিগত আর্থিক তথ্য ইমেলে চাইবে না। আর সবচেয়ে বড় প্রমাণ হল ওয়েলকাম লেটারে আপনার USCIS রিসিপ্ট নম্বর উল্লেখ থাকবে, যেটা শুধু আপনিই জানেন। বুঝেছি। এই বিষয়গুলো মিলিয়ে নিলেই হবে। তো এই লেটারে কেস নম্বর আর ইনভয়েস আইডি থাকে, যা দিয়ে CEAC পোর্টালে ঢুকতে হয়। তারপর? এরপর দুটো ফি জমা দিতে হয়। একটা হলো অ্যাফিডেভিট অফ সাপোর্ট ফি, আর অন্যটা ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি। হুম। এই দুটো ফি অনলাইনে দেওয়ার পর সিস্টেম আপডেট হতে কয়েকদিন সময় লাগতে পারে, তাই পেমেন্ট করে অস্থির হওয়ার কিছু নেই। একবার স্টেটাস পেইড দেখালে আপনি DS-260 ফর্মটা পূরণ করা শুরু করতে পারবেন। এই DS-260 ফর্ম নিয়েই তো যত ভয়, তাই না? একটা ছোট ভুলও নাকি পুরো কেস আটকে দিতে পারে। হ্যাঁ, আর ভয়টা অমূলক নয়। এখানে একটা সাধারণ কিন্তু মারাত্মক ভুল অনেকেই করেন। যেমন ধরুন, আবেদনকারী বাবা মায়ের বর্তমান ঠিকানা লিখতে গিয়ে তারা ভুল করে আমেরিকায় থাকা সন্তানের ঠিকানা দিয়ে ফেলেন। ও! এটা হয়তো সরল মনেই করেন, কিন্তু এনভিসি এটাকে একটা অসামঞ্জস্য বা ইনকনসিস্টেন্সি হিসেবে দেখে এবং ফাইলটা রিভিউয়ের জন্য আটকে দেয়। এই এক ভুলেই পুরো প্রক্রিয়া কয়েক মাস পিছিয়ে যেতে পারে। তার মানে সব তথ্য, পাসপোর্ট আর অন্যান্য কাগজের সাথে হুবহু মিলিয়ে লেখাটা খুব জরুরি। একদম। DS-260 পূরণ আর বাকি সব সিভিল ডকুমেন্টস যেমন জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আপলোড করার পরেই তো সেই কাঙ্ক্ষিত স্ট্যাটাসটা আসে, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড। হ্যাঁ। এই DQ বা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হওয়া মানে হলো এনভিসি আপনার ফাইলে একটা সবুজ বাতি জ্বালিয়ে দিল। মানে আপনার দিক থেকে সব ঠিক আছে। ঠিক। তারা বলছে, আপনার দিক থেকে সব কাগজপত্র ঠিক আছে, এখন আমরা ফাইলটা ঢাকার দূতাবাসে পাঠানোর জন্য প্রস্তুত করছি। এটা একটা বিরাট মাইলস্টোন। কিন্তু এর পরেই শুরু হয় আসল ধৈর্যের পরীক্ষা। ইন্টারভিউয়ের তারিখের জন্য অপেক্ষা। হ্যাঁ। আর ইন্টারভিউয়ের তারিখ পাওয়ার পরেই তো আসল টেনশনটা শুরু হয়। আমার মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো, হাতে এত কাগজপত্রের তালিকা, এর মধ্যে একটাও যদি বাদ পড়ে যায় তাহলে তো মুশকিল। কোন কোন ডকুমেন্টকে আমরা অপরিহার্য বলতে পারি? দেখুন, একটা চেকলিস্ট করে এগোনোই সবচেয়ে ভালো। প্রথম এবং প্রধান ডকুমেন্ট হল এনভিসি থেকে পাঠানো ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটার তো আসল কপিটাই লাগবে, তাই না? হ্যাঁ, একদম আসল কপি। দ্বিতীয়ত, আবেদনকারী প্রত্যেকের পাসপোর্ট, যাতে ইন্টারভিউয়ের তারিখের পর কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকে। অনেকের পাসপোর্টের মেয়াদ শেষের দিকে থাকে, এটা আগে থেকে খেয়াল না করলে কিন্তু বড় সমস্যা। এটা গুরুত্বপূর্ণ। আর ছবি বা অন্যান্য কাগজের ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম আছে? অবশ্যই। প্রত্যেকের জন্য দুটো করে 2 বাই 2 ইঞ্চি মাপের
সাম্প্রতিক তোলা ছবি লাগবে। ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, আর চোখে চশমা থাকা চলবে না। পুরনো ছবি দিলে হবে না? একদম না। এরপর আসছে সিভিল ডকুমেন্টস। সবকিছুর মূল কপির সাথে একটা করে ফটোকপিও গুছিয়ে নিতে হবে। যেমন জন্ম সনদ, যা বাংলা ও ইংরেজি দুটোতেই লাগবে। আচ্ছা। আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে মনে রাখতে হবে এর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। ইন্টারভিউয়ের অনেক আগেই এটা করিয়ে ফেললে সেটার মেয়াদ কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর্থিক সচ্ছলতার প্রমাণ মানে অ্যাফিডেভিট অফ সাপোর্ট বা I-864 ফর্মের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। এটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে পিটিশনার মানে আমেরিকায় থাকা সন্তান তার বাবা মায়ের আর্থিক দায়িত্ব নিচ্ছেন। এর সাথে পিটিশনারের গত বছরের ট্যাক্স রিটার্ন বা IRS থেকে নেওয়া ট্যাক্স ট্রান্সক্রিপ্ট জমা দিতে হয়। এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা দরকার। পিটিশনারের আয় অবশ্যই মার্কিন দারিদ্র্যসীমার 125% বা তার বেশি হতে হবে। এর কারণ হল মার্কিন সরকার নিশ্চিত হতে চায় যে ইমিগ্রেন্টরা আমেরিকায় এসে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল বা পাবলিক চার্জ হয়ে পড়বেন না। বুঝেছি, তার মানে এটা শুধু একটা কাগজ নয়, একটা আইনি প্রতিশ্রুতি। একদম। আচ্ছা, আর একটা বিষয় আছে, মেডিকেল পরীক্ষার রিপোর্ট। ওটা একটা সিল করা খামে নিয়ে যেতে হয় এবং খোলা যাবে না। এই ব্যাপারটা বেশ সিনেম্যাটিক শোনায়। বাস্তবে এটা কতটা কঠোরভাবে দেখা হয়? খামটা যদি সামান্য ছিঁড়েও যায় তাহলে কি সমস্যা হতে পারে? সিনেম্যাটিক হলেও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দূতাবাস অনুমোদিত চিকিৎসা কেন্দ্র থেকে পরীক্ষা করার পর রিপোর্টটা একটা সিল করা খামে দেওয়া হয়। সেই খাম খোলার অধিকার শুধু কনস্যুলার অফিসারেরই আছে। আচ্ছা। এটা আবেদনকারী স্বাস্থ্যগত অবস্থার গোপনীয়তা রক্ষা করে। খামটা সামান্য ছিঁড়ে গেলেও সমস্যা হতে পারে, কারণ তখন এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই এটাকে খুব সাবধানে রাখতে হবে। সব কাগজপত্র তো গোছানো হলো। এবার আসা যাক ইন্টারভিউয়ের দিনের প্রস্তুতিতে। সেদিন শান্ত থাকা আর আত্মবিশ্বাসী থাকাটা জরুরি, কিন্তু সেটা তো বলা যত সহজ, করা ততটাই কঠিন। বিশেষ করে বাবা মায়েরা হয়তো ইংরেজিতে তেমন সাবলীল নন। প্রথম কথা হলো, ইংরেজি না জানাটা কোনো অযোগ্যতা নয়। ঢাকার দূতাবাসে বাংলায় কথা বলার এবং উত্তর দেওয়ার সম্পূর্ণ সুযোগ আছে। কনস্যুলার অফিসাররা দোভাষীর সাহায্য নেন। এটা একটা স্বস্তির বিষয়। মূল বিষয় হল সততা। অফিসাররা হাজার হাজার ইন্টারভিউ নেন। তারা সহজেই বুঝতে পারেন কে সত্যি বলছে আর কে বানিয়ে বলছে। তাই যা সত্যি সেটাই সহজভাবে গুছিয়ে বলতে হবে। সাধারণত কী ধরনের প্রশ্ন হতে পারে? আমরা জানি যে কোনো ধরাবাঁধা তালিকা নেই, কিন্তু একটা ধারণা তো পাওয়া যায়। হ্যাঁ, প্রশ্নগুলো মূলত কয়েকটি বিষয়কে কেন্দ্র করেই হয়। প্রথমত, সম্পর্ক যাচাই। যেমন, আপনার ছেলে বা মেয়ে কত বছর ধরে আমেরিকায় থাকেন, শেষ কবে তার সাথে দেখা হয়েছে, আপনারা কিভাবে যোগাযোগ রাখেন। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য হল সম্পর্কটা যে বাস্তবিক তা নিশ্চিত করা। একটা বিষয় প্রায়ই শোনা যায়, বিশেষ করে স্বামী-স্ত্রীর ভিসার ক্ষেত্রে, সম্পর্কটা যে আসল বা বনাফাইড সেটা প্রমাণ করা। বাবা মার ক্ষেত্রেও কি এই বিষয়টা একইভাবে গুরুত্বপূর্ণ? জন্ম সনদই কি যথেষ্ট? চাইলেই এর বাইরে প্রশ্ন করতে পারেন। যেমন? যেমন, তিনি হয়তো সন্তানের ছোটবেলার কোনো স্মৃতি বা তার বর্তমান জীবন সম্পর্কে জানতে চাইতে পারেন। উদ্দেশ্য একটাই, সম্পর্কটা যে শুধুমাত্র ভিসার জন্য দেখানো হচ্ছে না তা নিশ্চিত করা। উত্তরগুলো যদি সহজ আর স্বাভাবিক হয় তাহলেই যথেষ্ট। সম্পর্ক যাচাইয়ের বাইরে আর কি নিয়ে প্রশ্ন হতে পারে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকায় যাওয়ার উদ্দেশ্য এবং পরিকল্পনা। যেমন, আপনি কেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, বা ওখানে গিয়ে কার সাথে থাকবেন। এর সহজ উত্তর তো হলো সন্তানের সাথে থাকা। একদম। আর তৃতীয়ত, আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। যেমন, আমেরিকায় আপনার ভরণপোষণের দায়িত্ব কে নেবেন। এই প্রশ্নের উত্তরেই I-864 ফর্মের তথ্যগুলো কাজে লাগে। সাধারণ ভুলের কথা যখন উঠলই, আপনার অভিজ্ঞতায় এমন কোনো ছোট ভুলের কথা কি মনে পড়ে যার জন্য আবেদনকারীকে অনেক বড় ভোগান্তি পোহাতে হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। আমার এক পরিচিত কেসের কথা মনে পড়ছে। আবেদনকারী তার জন্মসনদের ইংরেজি অনুবাদ করিয়েছিলেন, কিন্তু সেটা কোনো সার্টিফাইড অনুবাদক দিয়ে করাননি। ও আচ্ছা। ইন্টারভিউয়ের দিন অফিসার সেই অনুবাদ গ্রহণ করেননি। বিষয়টা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর জন্য তাকে 221G দেওয়া হয়েছিল,
মানে অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছিল। তার মানে আবার নতুন করে সব করতে হয়েছে। হ্যাঁ, তাকে আবার নতুন করে সার্টিফাইড অনুবাদ করিয়ে সেটা জমা দিতে হয়েছিল, যাতে পুরো প্রক্রিয়াটা আরও প্রায় 2 মাস পিছিয়ে যায়। তাই যে কোনো ডকুমেন্ট যা ইংরেজিতে নয়, তার সাথে অবশ্যই একজন স্বীকৃত অনুবাদকের করা সার্টিফাইড ইংরেজি অনুবাদ থাকতে হবে। তার মানে প্রতিটি ছোটখাটো বিষয়েও মনোযোগ দেওয়া খুব জরুরি। আচ্ছা, ইন্টারভিউ শেষ হওয়ার পর কি হতে পারে? ফলাফলগুলো কি? সাধারণত 3টি সম্ভাব্য ফলাফল হয়। সবচেয়ে ভালো আউটকাম হল ভিসা অনুমোদন বা অ্যাপ্রুভড। এক্ষেত্রে অফিসার পাসপোর্ট রেখে দেবেন ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। আর সেটা কুরিয়ারের মাধ্যমে ফেরত আসে? হ্যাঁ, নির্দিষ্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যে পাসপোর্ট ফেরত চলে আসে। আর যদি অ্যাপ্রুভ না হয়? দ্বিতীয় সম্ভাবনা হল ভিসা প্রত্যাখ্যান বা ডিনাইড। যদি আবেদনকারী কোনো কারণে ভিসার জন্য অযোগ্য হন, যেমন অতীতে কোনো ইমিগ্রেশন আইন ভঙ্গ করেছেন বা কোনো গুরুতর অপরাধের রেকর্ড আছে, তাহলে অফিসার কারণ ব্যাখ্যা করে ভিসা প্রত্যাখ্যান করবেন। আর তৃতীয় সম্ভাবনা? আর তৃতীয় এবং বেশ সাধারণ একটি আউটকাম হল অতিরিক্ত তথ্যের অনুরোধ, যা 221G নামে পরিচিত। এই 221G পেলে অনেকেই খুব ঘাবড়ে যান। এটা কি এক ধরনের প্রত্যাখ্যান হিসাবে দেখা উচিত? একদমই না। 221G পাওয়া মানে প্রত্যাখ্যান নয়। এর মানে হল অফিসার আপনার কেস নিয়ে সন্তুষ্ট, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার আরও কিছু তথ্য বা ডকুমেন্ট প্রয়োজন। যেমন? হতে পারে সেটা কোনো নতুন ট্যাক্স ডকুমেন্ট বা কোনো সিভিল ডকুমেন্টের স্পষ্ট কপি। চিঠিতে পরিষ্কারভাবে লেখা থাকে কি জমা দিতে হবে, তাই এটা নিয়ে ঘাবড়ে না গিয়ে এটাকে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার একটি ধাপ হিসেবে দেখা উচিত। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, পুরো প্রক্রিয়াটি আসলে একটি ধৈর্যের পরীক্ষা। রেডিটের সেই 16-17 মাস অপেক্ষার কথা ভাবলে বোঝা যায় মানুষ কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। একদম। কিন্তু সঠিক প্রস্তুতি আর স্বচ্ছতায় এই কঠিন পথ পাড়ি দেওয়ার মূল চাবিকাঠি। ঠিক তাই। মূল কথা হল সব ডকুমেন্ট আগে থেকে গুছিয়ে রাখা, প্রতিটি ফর্ম একাধিকবার খুঁটিয়ে পরীক্ষা করা, আর ইন্টারভিউয়ের সময় সৎ ও শান্ত থাকা। এই প্রস্তুতি আত্মবিশ্বাস যোগাবে। দিন শেষে অফিসার একজন মানুষ, এবং তারা কোনো জটিলতা নয়, বরং একটি স্বচ্ছ ও হেকিকি চিত্রই দেখতে চান। আজকের এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। এই দীর্ঘ এবং জটিল ভিসা প্রক্রিয়াগুলো তৈরি করা হয়েছে পরিবারের সদস্যদের একত্রিত করার জন্য। কিন্তু এই দীর্ঘ অপেক্ষা, যা অনেক সময় বছর ছাড়িয়ে যায়, পরিবারের ওপর যে মানসিক এবং আর্থিকভাবে এনর্মাস চাপ সৃষ্টি করে, তা নিয়েও কি আমাদের ভাবা উচিত নয়? একটি পরিবারকে একত্রিত করার প্রক্রিয়ায় তাদের এতটা সময় বিচ্ছিন্ন করে রাখাটা কতটা মানবিক? এবং দ্রুত হবে।